আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা? সবাইকে বিজয়ের শুভেচ্ছা। থ্যাংক ইউ। স্যার আপনাকে ঈদ মোবারক। ঈদ মোবারক। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, স্যার আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাকে স্যার বলার দরকার নেই, আমাকে ভাই বললেই চলবে। আর আজকে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে রাইটিং টাস্ক 1 এর একটা টপিক, লাইন গ্রাফ। তো এর এই বিফোর স্টার্টিং দ্য ক্লাস আপনারা একটু আমাকে বলেন যে আপনারা লাইন গ্রাফ সম্পর্কে কে কি জানেন? একটু আমরা শুনি লাইন গ্রাফ সম্পর্কে আপনারা কে কি জানেন, কে কতটুকু জানেন। আমি এক্সপেক্ট করছি আপনাদের ফুল কোঅপারেশন, কারণ আপনাদের কোঅপারেশন ছাড়া এই ক্লাসটা ঠিকঠাক ভাবে নেওয়া সম্ভব হবে না। আপনারা লাস্ট ক্লাসে যেমন রেসপন্স করেছেন, আমি আশা করছি যে আপনারা এই ক্লাসটায়ও ঠিক সেইভাবেই রেসপন্স করবেন। আমি একটু নাম ধরে ডাকতে থাকি। আহ মৌসুমী আক্তার আছেন? জি স্যার, আছি। আমাকে ভাই বললেই চলবে। একটু আমাকে বলেন যে লাইন গ্রাফ সম্পর্কে আপনারা কে কি বোঝেন, বা আপনি আপনি কি বোঝেন লাইন গ্রাফ সম্পর্কে? লাইন গ্রাফ হচ্ছে কতগুলো ওই যে ডেটা থাকবে, এই আকারে আমাকে আর কি লিখতে হবে। স্যার ভাইয়া স্যার, আমার প্রপার ধারণা নেই। আমি অ্যান্সার শিটের মধ্যে দেখেছি। আপনি খুব একটা বলতে পারবেন না। আচ্ছা, আপনার কথাটা আমি ক্লিয়ারলি শুনতে পাই নাই। আমি গেস করছি আপনি যেটা বলেছেন, আমি মোটামুটি বুঝলাম যে আপনি ঠিকঠাকই বলেছেন। তো লাইন গ্রাফ হচ্ছে বেসিক্যালি একদিকে ডেটা থাকবে আর একদিকে থাকবে টাইম। আমরা গ্রাফ বলতে তো বুঝি, গ্রাফ হচ্ছে দুইটা এক্সিস থাকে, দুইটা অক্ষ থাকে, একটা হচ্ছে এক্স অক্ষ আর একটা হচ্ছে ওয়াই অক্ষ। এক্স অক্ষটা থাকে হচ্ছে হরাইজন্টাল, ওয়াই অক্ষটা থাকে হচ্ছে ভার্টিক্যাল। জেনারেলি এক্স অক্ষে হচ্ছে আপনার ডেটা থাকে আর ওয়াই অক্ষে হচ্ছে সময় থাকে। জেনারেলি, সরি আমি একটু ভুল বললাম, এক্স অক্ষে জেনারেলি সময় থাকে আর ওয়াই অক্ষে থাকে ডেটা, যেটা নিয়ে আমরা ডিসকাস করছি। সো আমাদের আজকের যে সেশনটা, সেই সেশনটাতে আমরা লাইন গ্রাফ শিখছি, এবং লাইন গ্রাফের ডেফিনেশন আমি যেটা বললাম যে একটা গ্রাফ যেখানে একটা অক্ষে জেনারেলি সময় থাকে আর একটা অক্ষে থাকে যে কোনো ডেটা, সেটা পপুলেশন হতে পারে, সেটা কোনো একটা কোম্পানির প্রফিট হতে পারে, সেটা টেম্পারেচার হতে পারে, সেটা সি লেভেল হতে পারে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা হতে পারে, সেটা মানুষের গড় আয়ু হতে পারে, এরকম কিছু। তো বেসিক্যালি লাইন গ্রাফ আমরা একটু লাইভ ক্লাসে গুগল সার্চ করে দেখি লাইন গ্রাফ ব্যাপারটা আসলে কেমন। আপনারা কি আমার ইয়ে দেখতে পাচ্ছেন, স্ক্রিন দেখতে পাচ্ছেন আমি যে সার্চ করছি? স্যার, স্ক্রিন তো দেখা যাচ্ছে না। আমি দেখতে পাচ্ছি না। আমি দেখতে পাচ্ছি। স্নেহা। আচ্ছা, আহ রমিজউদ্দিন স্যার দেখতে পাচ্ছেন না? না, আমার এখানে দেখা যাচ্ছে না। এটা কি আমার ইসের সমস্যা না আপনার থেকে? বাকিরা একটু বলেন তো। আয়েশা সিদ্দিকা আছেন, ভাইয়া দেখা আপনি একটু যাচ্ছে। বলেন। ভাইয়া দেখতে পাচ্ছি। ভাইয়া দেখতে পাচ্ছি। স্যার আপনি একটু একটু কাইন্ডলি দেখেন যে আমরা মানে একটু ডান বামে স্ক্রল করে দেখেন, স্ক্রিনের একটা অংশ থাকার কথা, ওইটাতে ক্লিক করলে হয়তো আপনি পেয়ে যাবেন। আচ্ছা, সো লাইন গ্রাফ হচ্ছে বেসিক্যালি এরকম হয়। হুম। বেসিক্যালি লাইন গ্রাফ হচ্ছে এরকম হয়। তো লাইন গ্রাফটা সাধারণত একটা গ্রাফ থাকে, আবার কিছু কিছু ক্ষেত্রে, যেমন আমরা এই গ্রাফটা যদি একটু দেখি, এই গ্রাফটাতে আমরা দেখতে পাচ্ছি যে এই গ্রাফটা একটু জুম ইন করি, এখানে আমরা তিনটা ডেটা দেখতে পাচ্ছি। তিনটা ডেটা কি বলছে? ল্যাপটপ কেনার ট্রেন্ড, তারপর হচ্ছে আপনার ডেস্কটপ কেনার ট্রেন্ড, আর ট্যাবলেট পিসি কেনার ট্রেন্ড। তো এরকম কিছু ডেভেলপমেন্টও আমরা লাইন গ্রাফে পেয়ে থাকি, যে জানুয়ারিতে কত ছিল, ফেব্রুয়ারিতে কত ছিল, জানুয়ারি থেকে জুন
কয়টা সেল হয়েছে একটা কোম্পানি, এটা বোধহয় এরকম কিছু একটা লাইন গ্রাফের কথা বলেছে। তো এইরকম হয় হচ্ছে জেনারেলি লাইন গ্রাফ গুলো। এখন আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে বেসিক্যালি আমরা একটা রেখা দিয়ে যে লাইন গ্রাফ গুলো হয় সেগুলো আমরা শেখার চেষ্টা করবো। আজকের সেশনে যে লাইন গ্রাফ গুলো রেখেছি সবগুলোই একটা রেখা ধরে লাইন গ্রাফ, সেটাতে আমরা আসবো। বাট তার আগে আমাদের একটু জানতে হবে যে একটা রেখার লাইন গ্রাফ। বাট এগুলোতে আমরা আসার আগে আর একটু দেখবো যে আমরা যখন একটা লাইন গ্রাফকে ডেসক্রাইব করছি তখন আমাদের কোন কোন বিষয় মাথা রাখা দরকার। প্রথমত একটা লাইন গ্রাফ আমরা যখন ডেসক্রাইব করব, এটা যেহেতু রাইটিং টাস্ক পার্ট 1 এর একটা কোয়েশ্চেন, সো এখানে এটা সব রাইটিং টাস্ক পার্ট 1 এর মতোই 150 ওয়ার্ডস এর হবে। 150 ওয়ার্ডের একটা লাইন গ্রাফ আমরা আঁকবো। সরি, 150 ওয়ার্ডের লাইন গ্রাফ আঁকবো না, 150 ওয়ার্ডের লাইন গ্রাফকে আমরা ব্যাখ্যা করব। আমরা যে ব্যাখ্যাটা লিখবো সেটা হবে 150 ওয়ার্ডে। এবং এই লাইন গ্রাফ ব্যাখ্যা করার যে উদ্দেশ্যটা, সেই উদ্দেশ্যটা হচ্ছে আমরা কতটুকু এক্সপ্লিসিটলি কোন একটা জিনিসকে কতটুকু পুঙ্খানুপুঙ্খভাবে সূক্ষ্মভাবে দেখতে পারি, এটা হচ্ছে আমাদের লাইন গ্রাফ শেখার উদ্দেশ্য। তো আমাদের মানে একটা লাইন গ্রাফ যখন আমরা ব্যাখ্যা করব তখন আমাদের জানতে হবে যে আমরা কিভাবে ব্যাখ্যা করব। একটা লাইন গ্রাফে জেনারেলি 5টা অংশ থাকে। জেনারেলি মানে 5টার বেশি হবে না, কিছু কিছু ক্ষেত্রে 3টা 4টাও হতে পারে। যেটা আমরা করব সেটা হচ্ছে প্রথমে আমরা একটা ইন্ট্রোডাকশন করব। ইন্ট্রোডাকশনটা কি করব, যে কোনো একটা কোয়েশ্চেনকে আমরা প্যারাফ্রেজ করব। যেমন ফর এক্সাম্পল এখানে একটা কোয়েশ্চেন আছে, দ্য লাইন গ্রাফ বিলো শোজ দ্য কোয়ার্টারলি সেলস অফ আ কোম্পানি ফ্রম 2019 টু 2023। এটাকে আমরা একটু হাইলাইট করে দেব। এই যেমন এইখানে যে কথাটা বলেছে যে দ্য লাইন গ্রাফ বিলো শোজ দ্য কোয়ার্টারলি সেলস অফ আ কোম্পানি ফ্রম 2019 টু 2023, এই যে এই অংশটাকে আমরা প্যারাফ্রেজ করব। প্যারাফ্রেজ কি কেউ কি একটু বলতে পারবেন আমাকে যে প্যারাফ্রেজ বলতে আপনারা কি বোঝেন? প্যারাফ্রেজটা হলো একই জিনিসকে বিভিন্নভাবে উপস্থাপন। এটা আমরা কানেক্টর ব্যবহার করতে পারি, কোন লিঙ্কার ব্যবহার করতে পারি আর কি। লিঙ্কার ব্যবহার করে এটা আমরা একই সেন্টেন্সকে বিভিন্নভাবে উপস্থাপন জানি বলে আমরা যেটা জানি। So right. Paraphrase is basically stating the same thing in a very different language. You can change the structure of the sentence, you can change the formation of the sentence, the formation of words, you can use synonyms or antonyms. So this is basically paraphrasing. So we have to paraphrase the first sentence of the question. IELTS writing task 1 এর এই অংশটা বাদে সামারাইজ দ্য ইনফরমেশন। লাইন গ্রাফের ক্ষেত্রে এরকম একটা অংশ থাকে, যে কোনো লাইন গ্রাফের কোশ্চেনের শেষে এরকম একটা অংশ থাকে যে সামারাইজ দ্য ইনফরমেশন বাই সিলেক্টিং এন্ড রিপোর্টিং দ্য মেইন ফিচার্স এন্ড মেক কম্পারিজনস ওয়্যার রিলেভেন্ট। এইটা হচ্ছে যে কোনো লাইন গ্রাফের কোশ্চেনের জন্য একটা কনস্ট্যান্ট। এটার আগে যে সেন্টেন্সটা থাকবে সেই সেন্টেন্সটাকে আমরা প্যারাফ্রেজ করব। এই সেন্টেন্সটাকে আমরা প্যারাফ্রেজ করলাম। প্যারাফ্রেজ করার পরে আমরা একটা ওভারঅল ট্রেন্ড দেখতে পাবো। ওভারঅল ট্রেন্ডটা হচ্ছে আমরা যখন এই গ্রাফটার দিকে তাকাচ্ছি, যেমন ফর এক্সাম্পল আমি এই গ্রাফটাতে আসি, এই গ্রাফটার দিকে যদি আমি তাকাই তাহলে আমি দেখতে পাবো যে ওভারঅলি আমাদের গ্রাফটা কি একটা ঊর্ধ্বমুখী গ্রাফ। মানে আমাদের স্টার্ট হয়েছে 10-এ এন্ড শেষ হয়েছে 20-তে। কোয়ার্টার 1 2019-এর ফার্স্ট কোয়ার্টারে আমরা দেখেছি আমাদের সেলস ছিল 10 মিলিয়ন ডলার, আর সেটা 2023-এর ফার্স্ট কোয়ার্টারে হয়ে এসেছে 20 মিলিয়ন ডলার। তার মানে এটা একটা ওভারঅল সিনারিও যে আমাদের ট্রেন্ডটা বৃদ্ধি পেয়েছে। এখন ওভারঅল স্টেটমেন্টে আপনারা কেউ স্পেসিফিক কিছু লিখবেন না। ধরেন এই গ্রাফটাকে যদি আমি জুম আউট করে একদম ছোট করে ফেললাম, দেখতে পাচ্ছেন অনেক ছোট হয়ে গেছে না ব্যাপারটা? আপনারা কি দেখতে পাচ্ছেন যে আমি জুম আউট করেছি? জি ভাইয়া দেখতে পেরেছি। আচ্ছা, তাহলে এই যে জুম আউট করার পরে আমরা যা দেখতে পাচ্ছি
এইটাই হচ্ছে ওভারঅল সিনারিও। ওভারঅল সিনারিওতে আপনারা স্পেসিফিকেশন দেখবেন না, ওভারঅল সিনারিওতে আপনারা দেখবেন ওভারঅলই ব্যাপারটা কেমন হয়েছে। এখন এইখান থেকে আমি যেটা দেখতে পাচ্ছি এবং আমার বিশেষ আপনারা যেটা দেখতে পাচ্ছেন, আপনারা কেউই কোনো ডিজিট দেখতে পাচ্ছেন না, কোনো নাম্বার দেখতে পাচ্ছেন না। আপনারা জাস্ট দেখতে পাচ্ছেন যে গ্রাফটা কন্টিনিউয়াসলি মোটামুটি মাঝামাঝি সময় পর্যন্ত বেড়েছে, তারপরে ধাপ করে একটা ফল হয়েছে, আবার বেড়েছে, আবার ফল হয়েছে, এইটুকু। এর বেশি কি আপনারা কেউ কিছু দেখতে পাচ্ছেন? আমাকে বলেন তো। এর বেশি আপনারা কেউ কিছু দেখতে পাচ্ছেন না। তো ওভারঅল স্টেটমেন্টে আপনারা জাস্ট এই ইনফরমেশনটাই দিবেন যে ওভারঅলি আমরা দেখতে পাচ্ছি যে অমুক কোম্পানির সেল হু করে একটা সময় থেকে মাঝামাঝি পর্যন্ত বেড়েছে, এরপরে আবার একটা ড্রাস্টিক ফল হয়েছে, আবার বেড়েছে, আবার ফল হয়েছে। এইটাই হচ্ছে ওভারঅল স্টেটমেন্ট, নাথিং এলস। ওভারঅল স্টেটমেন্টে জাস্ট আপনারা ওভারঅল সিনারিওটা ব্যাখ্যা করবেন, সেটা ম্যাক্সিমাম প্যারাগ্রাফে আসবো। বডি প্যারাগ্রাফে এসে আমরা জিনিসগুলো ব্যাখ্যা করব। সো আমি যদি একটু এই ফাইলটার এই যে পিডিএফ ফাইলটা আমি শো করছি, এটার ওয়ার্ড ফাইলটা যদি আমি একটু ডিসপ্লে করি তাহলে আপনারা আরো ক্লিয়ারলি দেখতে পাবেন। এইখানে এসে আমি একটু স্ক্রিনশটটা অফ করলাম, আমি আরেকটা অন করছি, আরেকটা স্ক্রিনশট করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার একটা ওয়ার্ড ফাইল আমি ওপেন করেছি, আপনারা দেখতে পাচ্ছেন? জি ভাইয়া দেখতে পাচ্ছি। আচ্ছা, সো বেসিকলি আমরা যদি এই স্যাম্পল কোয়েশ্চেনটার দিকে তাকাই তাহলে আমরা দেখব যে এটা একটা আইএলটিএস রাইটিং টাস্ক 1 এর লাইন গ্রাফের একটা স্যাম্পল কোয়েশ্চেন। এখন এই স্যাম্পল কোয়েশ্চেনটাকে আনসার করার জন্য আমাদের একটা স্ট্রাকচার ফলো করতে হবে। স্ট্রাকচারটা বেসিকলি এরকম হয়: ইন্ট্রোডাকশন, দেন ওভারঅল স্টেটমেন্ট, দেন বডি প্যারাগ্রাফ। জেনারেলি বডি প্যারাগ্রাফ দুইটা হয়, বডি প্যারাগ্রাফ জেনারেলি দুইটা হয়। আমি সরি ফর দ্য গ্রামাটিক স্পেলিং মিস্টেক। তো এই হচ্ছে আমাদের রাইটিং টাস্ক 1 এর স্ট্রাকচার: ইন্ট্রোডাকশন, ওভারঅল স্টেটমেন্ট, বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 2। সো এই যে আমরা যে ডেটা সেটটা এখন দেখতে পাচ্ছি আমাদের এই ওয়ার্ড ফাইলে, এই এই ডেটা সেটটাকে আমাদের যে কোনো ভাবে হোক দুই ভাগে ভাগ করতে হবে। দুই ভাগে যদি আমরা ভাগ করি তাহলে আমরা এখানে কয়েকটা ভাবে ভাগ করতে পারি। এখানে আমাদের ডেটা আছে 2019, 20, 21, 22 আর 23 এর ফার্স্ট কোয়ার্টার পর্যন্ত। তো আমরা 19, 20 পর্যন্ত একটা ডেটা নিতে পারি, তারপরে 21, 22 আর একটা ভাগে ভাগ করতে পারি। এইটা একভাবে করতে পারি। আরেকভাবে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা একটা রাইজ এবং একটা ফলকে একটা ভাগ ধরলাম, আর একটা রাইজ এবং আরেকটা ফলকে আমরা আরেক ভাগ ধরলাম। এইভাবে করে আমাদের ডেটা সেটটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। তো বেসিক্যালি আমরা দেখতে পাচ্ছি যে এই গ্রাফে আমরা যদি স্পেসিফিকেশন গুলোর দিকে তাকাই তাহলে আমরা দেখব যে আমাদের 2019 সালে থেকে 2019 সালের ফার্স্ট কোয়ার্টার থেকে 2020 সালের লাস্ট কোয়ার্টার পর্যন্ত কন্টিনিউয়াসলি আমরা একটা রাইজ দেখেছি। 2020 এর লাস্ট কোয়ার্টার পর্যন্ত, সরি 2020 এর লাস্ট কোয়ার্টার পর্যন্ত, মানে ফোর্থ কোয়ার্টার পর্যন্ত আমরা কন্টিনিউয়াসলি একটা রাইজ দেখেছি। এরপরে 2021-এ আমরা দেখেছি ফল। 2021-এর ফার্স্ট কোয়ার্টার, 2021-এর সেকেন্ড কোয়ার্টারে আমরা দেখেছি পড়ে গেছে, সেলস পড়ে গেছে। আবার 2021 থেকে 2021-এর সেকেন্ড কোয়ার্টারে যেখানে পড়ে গেল, থার্ড কোয়ার্টার, ফোর্থ কোয়ার্টার, দেন 2022-এর ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার, ফোর্থ কোয়ার্টার পর্যন্ত কন্টিনিউয়াসলি একটা রাইজ আমরা দেখেছি। এন্ড ফাইনালি 2023-এর ফার্স্ট কোয়ার্টারে এসে আবার সেলসটা অনেক বেশি ড্রপ করেছে। এটা হচ্ছে আমরা ওভারঅলি দেখলাম। এখন এই জিনিসটাকে আমরা দুই ভাগে ভাগ করব। বডি প্যারাগ্রাফ 1-এ আমরা মানে হাফ অফ দ্য ইনফরমেশন রাখবো, বডি প্যারাগ্রাফ 2-তে আমরা
হাফ অফ দ্য ইনফরমেশন রাখবো। এইটাই হচ্ছে আমাদের আপনার লাইন গ্রাফ আনসার করার মানে স্ট্যান্ডার্ড স্ট্রাকচার। আপনারা যে কেউই এটা যে কোনো ভাবে ব্যাখ্যা করতে পারেন, কিন্তু আইএলটিএস এর জন্য যেটা প্রেসক্রাইবড এবং আইএলটিএস এক্সামিনাররা যে ধরনের লেখা দেখে অভ্যস্ত, সেইটা হচ্ছে এই স্ট্রাকচারটা। ইন্ট্রোডাকশনে আপনারা জাস্ট কোয়েশ্চেন রিফ্রেশ করবেন। সো আমরা ইন্ট্রোডাকশনে কোয়েশ্চেন রিফ্রেশ অথবা কোয়েশ্চেন প্যারাফ্রেজ করছি। কোয়েশ্চেন রিফ্রেশ অথবা কোয়েশ্চেন প্যারাফ্রেজ করছি। এরপরে ওভারঅল স্টেটমেন্ট শুড স্টার্ট উইথ ওভারঅল কমা, এইটা দিয়ে স্টার্ট হবে। আপনারা সবসময় মনে রাখবেন ওভারঅল স্টেটমেন্টটা ওভারঅল কমা, এরপর আমরা ওভারঅল কি দেখতে পাচ্ছি সেইটা আমরা বলবো। এরপর বডি প্যারাগ্রাফ 1 এ আমরা রাখবো হাফ অফ দ্য ইনফরমেশন, এন্ড বডি প্যারাগ্রাফ 2 তে আমরা রাখবো হাফ অফ দ্য ইনফরমেশন। সরি, আমি নতুন একটা কিবোর্ড কিনেছি, এটাতে আমি এখন টাইপ করতে অভ্যস্ত না। তো এই হচ্ছে আমাদের রাইটিং টাস্ক 1 এর লাইন গ্রাফের স্ট্রাকচার। হ্যাঁ, এইটা আপনারা খুব ভালোভাবে মনে রাখবেন। এখন এই স্ট্রাকচারটা মাথায় রেখে আমরা একটু এই কোয়েশ্চেনটার একটা আনসার লেখার চেষ্টা করি। এই কোয়েশ্চেনটার একটা আনসার যদি আমরা লিখতে যাই, আমি একটু এই স্ট্রাকচারটা আপনারা মনে রাখবেন। এই স্ট্রাকচারটা আপনারা একটু কষ্ট করে খাতায় নোট করে নেন, কারণ আমি হয়তো এটা অমিট করে দিব আর কিছুক্ষণ পর। আচ্ছা, তো আমরা এই যে কোয়েশ্চেনটা, the line graph below shows the quarterly sales of a company A from 2019 to 2023, এইটাকে আমরা একটু রিফ্রেশ করি। রিফ্রেশ করলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি the line graph এর জায়গায় আমরা নরমালি বলতে পারি the graph below, না বলে আমরা বলছি the following graph, নিচের গ্রাফ। the following graph shows না বলে আমরা বলতে পারি illustrates অথবা আমরা বলতে পারি depicts, এগুলো সবই সিনোনিম। অথবা আমরা depicts না বলে বলতে পারি the following graph displays। আর কি কি বলতে পারি আপনারা একটু বলেন তো। একটু একটু আমি ফ্লোর ওপেন করে দিতে চাই, আপনারা একটু বলেন যে শো এর পরিবর্তে আমরা আর কি কি সিনোনিম ইউজ করতে পারি। ভাইয়া ইন্ডিকেটস। ডেফিনেটলি ইন্ডিকেটস। তারপর আর কেউ একটু বলেন। কম্পেয়ার্স। কম্পেয়ার্স এখানে হবে না, আবার হতেও পারে, কিন্তু কম্পেয়ার হতো যদি আমরা দুইটা কোম্পানি দেখতাম পাশাপাশি, কোম্পানি এ এবং কোম্পানি বি যদি বলতাম তাহলে হয়তো আমরা কম্পেয়ার বলতে পারতাম। এখানে কম্পেয়ার ইউজ না করাই ভালো। তারপর আপনি তাহলে বলেছেন থ্যাঙ্কস। রিপ্রেজেন্ট। রিপ্রেজেন্ট, ইয়েস, রিপ্রেজেন্ট, নাইস ওয়ান। আর একটু বলেন, অন্যরা কেউ কিছু বলেন। ডেমনস্ট্রেট। ডেমনস্ট্রেটস, রাইট। আচ্ছা, ভাইয়া আমি এই একটা জিনিস হ্যালো প্রান্ত স্যার। জি জি জি, প্লিজ। আচ্ছা, আমার এখানে আমি দেখতে পাচ্ছি না, এর কারণটা কি আপনার এটা? আপনি দেখতে পাচ্ছেন না? হ্যাঁ হ্যাঁ, আপনি কি কষ্ট করে আরেকবার লিভ নিয়ে একটু জয়েন করবেন? আচ্ছা দেখি। আমরা একটু ওনার জন্য ওয়েট করি, উনি ওকে লিভ ওকে। নিয়ে জয়েন করুক। ভাইয়া এক্সিবিট বলা যায়? এক্সিবিট, ইয়েস, নাইস ওয়ান। এক্সিবিট, হ্যাঁ বলা যায়। ভাইয়া ফলোইং গ্রাফ না লিখে যদি আমি লাইন গ্রাফই লিখি তাহলে কি হবে? যতটা পারা যায় প্যারাফ্রেজ করবেন, Okay. যতটা পারা যায় প্যারাফ্রেজ করবেন। স্যার এখন কি দেখতে পাচ্ছেন? আসতেছে না কেন? আমার এখানে সমস্যা হচ্ছে না আপনাদের এখানে? বুঝতেছি না আমি।
একটু ডান বামে একটু একটু স্ক্রল করে দেখেন স্যার, সম্ভবত আপনার কোনো টেকনিক্যাল কোনো তো প্রবলেম হচ্ছে। চেষ্টা তো করতেছি, তো আসতেছে না স্যার। আচ্ছা, আমাদের টেকনিক্যাল টিমে যিনি আছেন উনি একটু কোঅপারেট করেন রমেশউদ্দিন স্যারের সঙ্গে, আমরা একটু ক্লাসে ব্যাক করি। ওকে। সো বেসিক্যালি আমি যেটা বলছিলাম যে আমরা আহ, ইয়ে বলতে পারবো না, কম্পেয়ার বলতে পারবো না, আমরা ডেমনস্ট্রেটস বলতে পারি। আর 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 কি অন্য কিছু বলা যায়? আর কি বলা যায় একটু বলেন তো। ডিটেইলস বলা যায় না? ডিটেইল ভার্ব না তো, তো আমরা একটা ভার্বের সিনোনিম হিসেবে একটা ভার্ব ইউজ করাটাই বেটার। বা আপনি এইভাবে বলতে পারেন যে from the following graph we can see a detailed representation of the sales of company A from 2019 to 2023, এইভাবে আমরা বলতে পারি। কিন্তু সেক্ষেত্রে ডিটেইলকে আমরা ভার্ব হিসেবে ইউজ করতে পারবো না। আমাদের একটু ডিটেইল ওয়ার্ডটা যদি ইউজ করতে চাই তাহলে একটু অন্যভাবে ইউজ করতে হবে। ব্যবহার করতে পারি সরি, অ্যাসার্টেইন বা এক্সিবিট। হ্যাঁ এক্সিবিট আমরা ইউজ করতে পারি। অ্যাসার্টেইন, অ্যাসার্টেইন একটু ডিফারেন্ট মিনিং হয়ে যায়, তো অ্যাসার্টেইন হচ্ছে নিশ্চিত করা, তো হ্যাঁ, অ্যাসার্টেইন বোধহয় যায় না আমি যতদূর এক্সিবিটটা মানে তারপর। আমরা মনে হয় হ্যাঁ এক্সিবিট। এক্সিবিটস আমরা ইউজ করতে পারি। আপনি ইংরেজির টিচার, আপনি আরো ভালো জানবেন আমার থেকে। তো এই হচ্ছে ব্যাপারটা। তো আমরা চেষ্টা করব টু প্যারাফ্রেজ দ্য সেন্টেন্স অ্যাজ মাচ অ্যাজ পসিবল, টু প্যারাফ্রেজ দ্য সেন্টেন্স অ্যাজ মাচ অ্যাজ পসিবল। তো আমরা দেখতে পাচ্ছি এইভাবে করে বলো। আচ্ছা আমি সবগুলাই তো আপনাদের সবাইকে থ্যাঙ্কস, বাট আমি এখানে আপাতত একটা রাখছি। দ্য ফলোইং গ্রাফ ইলাস্ট্রেটস দ্য কোয়ার্টারলি সেলস। কোয়ার্টারলি সেলস কি অন্য কিছু বলা যায়? একটু চিন্তা করেন তো আপনারা। কোয়ার্টারলি, কোয়ার্টারলি সেলস কে বোধহয় অন্য কিছু বলা যায় না। আপনাদের মাথায় অন্য কিছু আসলে আমাকে বলেন, আমি ওটা অ্যাড করে দিব। না এটা তো আর কোনো ইয়ে আসতেছে না স্যার। কোয়ার্টারলি সেলস অফ অফ কোম্পানি এ ফ্রম 2019 টু 2023। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন। এরপরে আমরা ওভারঅল স্টেটমেন্টে যাব। ওভারঅলে গিয়ে আমরা, ওভারঅলে আপনারা মনে রাখবেন যে ওই গ্রাফটা থেকে যদি আপনারা অনেক দূর থেকে তাকায় থাকেন যেখানে গ্রাফের রেখাগুলো ছাড়া আর কিছু বোঝা যাচ্ছে না, তখন আপনারা যা পাবেন ওইটাই হচ্ছে আপনার ওভারঅল স্টেটমেন্ট। ওভারঅলে কোনো ডিটেইলিং এ যাবেন না, ভুলেও কোনো ডিটেইলিং এ যাবেন না। ওভারঅল হচ্ছে ওভারঅল, ওভারঅল আপনি যা দেখতেছেন ওইটাই। তো ওভারঅল উই ক্যান সি, আই উই ব্যবহার না করাই বেটার। ওভারঅল দ্য গ্রাফ রিফ্লেক্স, এখানে আমরা আবার একটু অন্য একটা ইয়ে ইউজ করি। এই যে ইলাস্ট্রেট শোজ এর পরিবর্তে আমরা যে কয়টা সিনোনিম নিয়ে আসলাম, ডেমনস্ট্রেট, রিফ্লেক্ট, এক্সিবিট, এই সবগুলো আমরা এখন ঘুরে ফিরে ইউজ করবো। আমরা চেষ্টা করব কোনো একটা ওয়ার্ডের জন্য সেম সিনোনিম বারবার ইউজ না করতে, তাহলে ওইটা আবার বোরিং শোনাবে, ওইটা আবার মনে হবে যে আমরা বারবার সেম জিনিস ইউজ করতেছি। তো ওভারঅল দ্য গ্রাফ রিফ্লেক্টস দ্যাট দ্য কোয়ার্টারলি সেলস অফ কোম্পানি এ kept on rising since the beginning and somewhat at the middle of the time frame we can see a drastic fall. Then the company was, আমি জাস্ট আমার মতো করে লিখছি যে একটা সময় বেড়ে গেল, আবার মাঝে মাঝে গিয়ে কমে গেল, আবার বাড়ছে, আমি এইভাবে লিখছি আর কি। Then the company was found to
regain its sales rate and kept, এখানে আর রাইজিং দিই না, এখানে হাইকিং দেই, সেম মিনিং বাট ডিফারেন্ট ওয়ার্ড, সিনোনিম আর কি, সমার্থক শব্দ। কেপ্ট হাইকিং টিল ইট ফেস্ট না দিয়ে এনকাউন্টার দিই, এনকাউন্টার মানেও ফেস করা, একটু বেটার ভোকাবুলারি শোনায়। ইট till it encountered another drastic না বলে, এখানে ড্রাস্টিক না বলে সাডেন বলা যায়, হঠাৎ করে ফল করলো। এখানে আবার ফল বললেও খারাপ দেখায়, সো ড্রপ, সাডেন ড্রপ। এটা হচ্ছে আমার ওভারঅল স্টেটমেন্ট। সো ব্যাপারটা হচ্ছে আমাদের এই ইন্ট্রোডাকশন ডান আর ওভারঅল স্টেটমেন্ট ডান। আমরা দেখি আমাদের কত ওয়ার্ড হয়েছে। আমাদের হয়েছে 64 ওয়ার্ড, মানে আমাদের টোটাল রাখতে হবে 150 ওয়ার্ড, তার মধ্যে আমাদের মোটামুটি 3/1 ওয়ার্ড হয়েছে। সো আমরা আরো অ্যারাউন্ড 100 ওয়ার্ডের মতো লিখবো, 110 150 প্লাস রাখতে হবে। 160-70 থেকে 80 হচ্ছে আপনার খুব স্ট্যান্ডার্ড আর কি। যতটা বলেছে তার থেকে +-20% রাখার চেষ্টা করবো। 150 20% হচ্ছে 30, সেই হিসাবে 180-র মধ্যে আপনারা প্যাক করার চেষ্টা করবেন, না প্লাস মাইনাস না সরি, +20%, মানে 180 থেকে 150 থেকে 180-র মধ্যেই আপনারা ওয়ার্ড কাউন্টার রাখার চেষ্টা করবেন। সো এই গ্রাফটা থেকে আমরা কোয়েশ্চেনটা রিফ্রেশ করেছি, দেন আমরা ওভারঅল স্টেটমেন্টটা দাঁড় করিয়েছি। এরপরে আমরা বডি প্যারাগ্রাফ 1 এর কথা যে বলেছিলাম, হাফ অফ দ্য ইনফরমেশন নিয়ে আমরা ডিল করবো বডি প্যারাগ্রাফ 1 এ। বডি প্যারাগ্রাফ 1 এ আমরা দেখতে পারি, ইন দ্য ফার্স্ট half of the in the first half of the time frame from 2019 to 2020 we can see that, আমরা কি দেখি এটা একটু দেখি। আমরা দেখতে পাচ্ছি যে 2019-এর ফার্স্ট কোয়ার্টার থেকে মোটামুটি 2020-এর লাস্ট কোয়ার্টার পর্যন্ত কন্টিনিউয়াসলি একটা গ্রোথ হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন তো গ্রাফ? স্যার আমি রবিজুদ্দিন স্যার, আমি আপনাকে একটু হেল্প করি। আমি যে গ্রাফটা নিয়ে আমরা কথা বলছি এই গ্রাফটার একটা ছবি আমি আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেই, তাহলে বোধহয় আপনার একটু সুবিধা হয় স্যার। রবিজুদ্দিন স্যার আছেন? আচ্ছা, উনি বোধহয় শুনতে পাচ্ছেন না। আমি একটু ওনাকে যে গ্রাফটা নিয়ে আমরা আলোচনা করছি সেই গ্রাফটার একটা ছবি ওনাকে পাঠিয়ে দিই, যাতে করে উনি রিলেট করতে পারেন। আচ্ছা, তাহলে এই গ্রাফে আমরা দেখতে পাচ্ছি যে 2019-এর ফার্স্ট কোয়ার্টার থেকে 2024-এর লাস্ট কোয়ার্টার পর্যন্ত আমরা কন্টিনিউয়াসলি একটা রাইজ দেখেছি তাদের সেলসে। তো ওই কথাটাই আমরা এখানে উল্লেখ করবো। ইন দ্য ফার্স্ট হাফ অফ দ্য টাইম ফ্রম 2019 টু 2020 উই ক্যান সি দ্যাট, আবার উই না রাখলেই ভালো হয়। ইট ইজ এভিডেন্ট দ্যাট there was a কি বলা যায়, একটু 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 সাজেস্ট করেন তো, আমি তো আমার মতো করেই লিখছি। কন্টিনিউয়াস গ্রোথ ইন সেলস। কন্টিনিউয়াস গ্রোথের থেকে আরো বেটার ভোকাবুলারি কেউ কিছু সাজেস্ট করতে পারছেন? ভাইয়া র্যাপিড গ্রোথ হয় না? হ্যাঁ, র্যাপিড গ্রোথ হয়, র্যাপিড গ্রোথ হতে পারে, এক্সপোনেনশিয়াল গ্রোথ হতে পারে। আমরা দেখেছি যে চক্রবৃদ্ধি হারে বেড়েছে,
there was a rapid growth in sales. এখন এই বডি প্যারাগ্রাফ 1 2 তে কিন্তু আমরা আবার ডিটেইলিং এ আসবো। ডিটেইলিংটা কি আবার খুঁটে খুঁটে সব ডিটেইল দরকার নাই। 2019 এ কত ছিল, 2019 এর স্টার্টিং এ এবং 20 এর লাস্ট কোয়ার্টারে কত ছিল, এই দুইটা ইনফরমেশন আমরা বলবো। In the first quarter of 2019, the sales was only $10 million. আপনারা ডলার যদি লিখতে কষ্ট হয় আপনারা ডলার সাইন এঁকে দিতে পারেন। The sales was only $10 million. But in the last quarter of 2020, it was noticed that the sales extended up to 20 million সম্ভবত, একটু গ্রাফটা দেখি। 20 million না, সরি 25 million, up to $25 million. তো এইভাবে করে আমরা দেখাইলাম যে এই গ্রোথটা কতটুকু। এখন বাট ওয়ার্ডটা যেহেতু আমরা একবার ইউজ করে ফেলেছি, তো আমরা এখানে বাট ইউজ না করে যেহেতু আমরা ডাউনফলটা দেখাবো এখন ওই সেম হাফ অফ দ্য ইনফরমেশনের মধ্যে যেহেতু ডাউনফলটাও ইনক্লুডেড, তো এইখানে আমরা বলতে পারি যে বাট ইউজ না করে আমরা বলতে পারি হ্যালো However হবে না ভাইয়া? অন কন্ট্রারি বলতে পারি আমরা, বা অন দ্য আদার সাইড, মোরওভার, হাউএভার, মোরওভার, অন দ্য কন্ট্রারি, এরকম আমরা আরো কিছু ওয়ার্ড ইউজ করতে পারি। তো এইভাবে করে আমরা একটু যদি দেখি, হাউএভার ওয়ার্ডটাই আমরা এখানে ইউজ করে একটু দেখি। হাউএভার, in the first quarter of 2021, there was a drastic change in the sales. Change না বলে there was a drastic decrease বলি। Decrease in the sales that led it reach to কত মিলিয়নে এসে পৌঁছাইছে, পরে 15 মিলিয়নে এসে পৌঁছাইছে, সরি কোয়ার্টার 1 এ না, কোয়ার্টার 2 তে। In the second quarter of there was a drastic decrease in the sales that led it reach to $15 million only. বা আমরা আরো একটু গোছা বলতে পারি যে the fall started in the first quarter of 2021. So আমরা এইভাবে বলতে পারি, however from the first quarter of 2001, there was a drastic decrease in the sales that led it to reach to $15 million only in the second quarter of 2021. So আমাদের ফার্স্ট বডি প্যারাগ্রাফ শেষ। সেকেন্ড বডি প্যারাগ্রাফে আমরা সেম ভাবেই এই জিনিসটা করব যে 2021 এর সেকেন্ড কোয়ার্টারের পর থেকে আবার ধাপ ধাপ করে সেলটা বাড়া শুরু করেছে। 2022 এর লাস্ট কোয়ার্টারে গিয়ে আমরা দেখেছি যে এটা 30 মিলিয়নে পৌঁছেছে এবং 2022 এর লাস্ট কোয়ার্টারের পরে আবার ধাপ করে ফল করেছে। কোয়ার্টার ফার্স্ট 2023 তে এদের সেলস ছিল মাত্র $20 মিলিয়ন। এইভাবে করে যদি আমরা ব্যাখ্যা করতে চাই, আপনারা একটু কেউ চাইলে কাগজ কলমে লিখতে পারেন, কেউ চাইলে খাতায় লিখতে পারেন। খাতায় লিখে আপনারা আবার আমাকে একটু পড়ে শোনাবেন। আপনাদের সময় 5 মিনিট।
5 মিনিটে আমি গ্রাফটা শো করছি, আপনারা গ্রাফটা ভালোভাবে দেখেন। দেখে আমি যেভাবে করলাম ফার্স্ট হাফটা, আপনারা বডি প্যারাগ্রাফ 2টাও ওই একই ভাবে করেন। করে আমাকে একটু পড়ে শোনাবেন, এবং একই সঙ্গে বলে রাখি আমাদের এই সেশনটা আর 10 মিনিট মধ্যে শেষ হয়ে যাবে। আপনারা 5 মিনিটে লেখা শেষ করবেন, এরপর আমি পড়তে থাকবো, আপনাদেরটা এক এক করে শুনতে থাকবো। আর সেশন শেষ হয়ে গেলে আপনাদেরকে আরেকটা লিঙ্ক দেওয়া হবে, সেই লিঙ্কে আপনারা আবার জয়েন করবেন। থ্যাংক ইউ। আপনারা একটু দেখেন, দেখে দেখে আপনারা আপনাদের মতো করে লিখতে থাকেন। সবাই লিখবেন, রিকোয়েস্ট করছি সবাই লিখবেন। আর কেউ কি লিখেছেন একটু বলেন আমাকে। মৌসুমী আপু লিখেছেন বডি প্যারাগ্রাফ 2? ভাইয়া টাইপ করতেছি। আচ্ছা আচ্ছা। রমিজুদ্দিন স্যার কি লিখেছেন? আর কেউ তো নাই ক্লাসে। হ্যালো হ্যালো জি স্যার, বলছিলাম আপনি কি লিখেছেন? আমি এখানে লিখি নেই, বলতেছি আমাদের এখানে 3টা প্যারাগ্রাফ হবে, মানে 3টা সাল আছে, 3টা সাল অনুযায়ী 3টা প্যারাগ্রাফ হবে, এই তো? না, 3টা সাল অনুযায়ী 3টা প্যারাগ্রাফ হবে না। বডি প্যারাগ্রাফ হবে 2টা। বডি প্যারাগ্রাফ 1টা কিরকম হবে সেটা আমি 2019-20 এর যে অংশটা, মানে একটা রাইজ আর একটা ফলকে আমি একটা অংশে ধরেছি, আর হুম। পরের রাইজ আর পরের ফলটাকে আমি আরেকটা অংশ ধরবো। এইভাবে করে আমাদের বডি প্যারাগ্রাফ 2টা যাবে। আচ্ছা, মানে একটা রাইজে ফল থেকে আবার রাইজ, দুইটা প্যারাগ্রাফ হবে তো? একটা রাইজ একটা ফল মিলে একটা প্যারাগ্রাফ, আর একটা রাইজ আর একটা ফল মিলে আরেকটা প্যারাগ্রাফ। মানে এইটা আমরা দেখবো বিভিন্ন ভাবেই 2 ভাগে ভাগ করা যায়। ডেটা সেটকে আমাদের 2 ভাগে ভাগ করতে হবেই, এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। তো সেটা আমরা টাইম ফ্রেম ধরে করতে পারি, আবার একটা রাইজ একটা ফল ধরে করতে পারি। মানে এখানে যেহেতু একটা রাইজ আর একটা ফল আছে, এই জন্য আমরা একটা রাইজ একটা ফল নিয়ে। ভাইয়া আমার একটু কথা ছিল। জি জি। ভাইয়া শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনি বলেন। ভাইয়া আমি যদি এভাবে লিখি, ফার্স্ট বডি প্যারাগ্রাফে 2019 থেকে বেড়ে হচ্ছে 2020-এর লাস্ট কোয়ার্টারে সর্বোচ্চ হয়ে 21-এ আবার ফল করেছে। তারপর সেকেন্ড প্যারাগ্রাফে আবার লিখবো 21 থেকে হচ্ছে ঊর্ধ্বমুখী হয়ে আবার 23-এ রিডিউস হয়েছে, হবে না? হ্যাঁ সেটাই তো আমরা করছি। আমি তো সেটাই লিখলাম বোধহয়, নাকি যদি ভুল না করে থাকি। ভাইয়া আরেকটা কথা, আমি একটুখানি টাইপ করেছিলাম লাস্টেরটা, যখন হচ্ছে যে ডলার গুলা দেখতে যাই, তখন দেখা যায় কি আমি যেটা টাইপ করেছি ওটা না গায়েব হয়ে যাচ্ছে। আমি আসলে বুঝতেছি না। না, আমি তো আপনাকে বলেছিলাম যে আগে কাগজ কলমে লিখবেন, এরপরে কাগজ কলম দেখে দেখে টাইপ করবেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ওখান থেকে ভাইয়া আমি মানে কোন রকম একটু চেষ্টা করেছি, আচ্ছা টেনে আচ্ছা টেনে আচ্ছা আচ্ছা, কোনো অসুবিধা নেই। দেখা আমি একটু হয়েছে। আপনার লেখাটা পড়ি তাহলে। জি জি ভাইয়া একটু In the করে দেখেন। contrary, the first quarter of 2021, uh, company sales was $15 million, and it was hiking and reached the zenith points at $30 million in 2022. 2022 এর কোন কোয়ার্টারে গিয়ে রিচ করেছিল এটা একটু স্পেসিফিক করে দিবেন, কারণ আমরা ওভারঅল স্টেটমেন্টে হচ্ছে ওভারঅল বলি, আর বডি প্যারাগ্রাফ 1-2 তে যত ডিটেইল যাওয়া যায় আর কি। আবার খুব ডিটেইলে না যে আমরা প্রত্যেকটা সালে প্রত্যেকটা কোয়ার্টার ধরে ধরে আগাবো, বাট ভাইয়া ওই যে যতটুকু পারা যায় ভাইয়া টাইপ করতে বুঝতে পেরেছি। গিয়েছিলাম, আমি কত বেড়েছে ওটা লিখতে গেলে দেখি গায়েব হয়ে যায়, তো এই জন্য আমি আর কি লিখিনি আচ্ছা কত ডলার। আচ্ছা, অসুবিধা নেই। আপনি বুঝতে পেরেছেন তো যে কিভাবে লিখতে হবে? ভাইয়া আপনি একটু এনফিল করেন, এটা কি হচ্ছে? আমি না টোটালি পারি না, আমি মানে না ঠিক কনফিউজ। আছে, অসুবিধা নাই। From the last stage it was suddenly reduced in 2023 তে কম হয়েছিল। এই ডিটেইলিং গুলো দিলে ভালো হয়। আপনাদের সবার জন্য আমার 2টা হোমওয়ার্ক আছে, যদিও আপনারা এখানে 2 জন প্রেজেন্ট আছেন মাত্র, আমার স্টুডেন্ট 10 জন। একটু যদি মিউট করতেন কাইন্ডলি মৌসুমী। আচ্ছা দেন, হোমওয়ার্ক দেন স্যার, হোমওয়ার্ক দেন।
আচ্ছা, একটু হোমওয়ার্কটা আমি আপনাদেরকে বুঝাই দিচ্ছি। আপনারা এই হোমওয়ার্কটা খুব ভালোভাবে করবেন। আমি স্ক্রিনশট নিয়ে গ্রুপে হোমওয়ার্ক গুলো দিয়ে দিচ্ছি। আমি হোমওয়ার্কটা বুঝাই দিই। এখানে একটা লাইন গ্রাফ আছে 1950 থেকে 2020 পর্যন্ত পপুলেশন গ্রোথ ইন কান্ট্রি ওয়াই। এখানে এরকম একটা কোয়েশ্চেন আছে, তারপরে সেম কথা, সামারাইজ দ্য ইনফরমেশন বাই সিলেক্টিং এন্ড রিপোর্টিং মেইন ফিচার্স, মেক কম্পারিজনস ওয়্যার রিলেভেন্ট। আর আরেকটা লাইন গ্রাফ দিয়েছি, সেটা হচ্ছে এভারেজ মান্থলি টেম্পারেচার ইন সিটি এক্স। The line graph below shows the average monthly temperature in CTX from January to December. Summarize the information by selecting and reporting the main features and make comparisons where relevant. আমি আরো একবার রিক্যাপ করছি যা যা পড়ালাম আজকে, একটু আপনাদেরকে আরেকবার করে বলে দিচ্ছি। আমাদের আইএলটিএস রাইটিং টাস্কের কয়েক ধরনের রাইটিং আছে। আজকে আমরা যেটা শিখেছি সেটা হচ্ছে লাইন গ্রাফ, এবং লাইন গ্রাফের স্ট্রাকচারটা হচ্ছে ইন্ট্রোডাকশন, যেখানে আমরা কোয়েশ্চেন রিফ্রেশ করি অথবা কোয়েশ্চেনটা প্যারাফ্রেজ করি, সেম জিনিস। এরপরে ওভারঅল স্টেটমেন্টে আমরা অনেক দূর থেকে যদি গ্রাফটার দিকে তাকাই তাহলে যে যে মেইন ফিচার গুলো চোখে পড়বে সেগুলো নিয়ে আমরা কথা বলি। যেমন এখন আমরা এই গ্রাফটার যা দেখতে পাচ্ছি, এই গ্রাফটায় জাস্ট ওই অংশটাই, মানে ওই যে যতটুকু চোখে পড়ে অনেক দূর থেকে দেখে ততটুকু নিয়েই আমরা কথা বলবো ওভারঅল স্টেটমেন্টে। যে আমরা দেখতে পাচ্ছি শুরুর দিকে অনেক কম ছিল, সেটা আস্তে আস্তে বেড়েছে, আবার কমেছে, আবার বেড়েছে, আবার কমেছে। এই হচ্ছে আমাদের ওভারঅল স্টেটমেন্ট। কেউ কি কিছু বলবেন? আচ্ছা, তাহলে ওভারঅল স্টেটমেন্টটা আমাদের এইটুকুই হবে। এরপরে বডি প্যারাগ্রাফ ওয়ানে আমরা পুরো ডেটা সেটটাকে দুই ভাগে ভাগ করে নিব। দুই ভাগে ভাগ করে নিলে আমরা জেনারেলি চেষ্টা করব টাইম ফ্রেম ধরে ভাগ করার। যেহেতু এখানে 4টা বছর আছে, আমরা 19, 20, 21, 22 এরকম করে আমরা এগোতে পারি। তাহলে 19, 20 পর্যন্ত নিয়ে আমরা একভাবে দেখলাম, 20, 21, 22 থেকে আমরা আরেকভাবে দেখছি। তো এইভাবে বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 2, এই হচ্ছে আমাদের স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা আপনারা মনে রাখবেন। এই স্ট্রাকচারটা ফলো করে আমরা রাইটিং টাস্ক 1 করব, এবং আমরা চেষ্টা করব যেন আমাদের ওয়ার্ড কাউন্ট 150 ওয়ার্ডের থেকে বেশি হয়। এখানে আমার যেমন আপনাদেরকে যদি দেখাইতে পারি, এই দুইটা প্যারাগ্রাফে আমার মোটামুটি 147 ওয়ার্ড হয়ে গেছে। মানে আপনার ইন্ট্রোডাকশন, ওভারঅল স্টেটমেন্ট আর বডি প্যারাগ্রাফ 1 এ আমার 147টা ওয়ার্ড হয়ে গেছে। এই যেখানে দেখাচ্ছে 147টা ওয়ার্ড হয়ে গেছে। সো বডি প্যারাগ্রাফ 2 তে আর যদি আপনি 40টা ওয়ার্ড দেন বা 50টা ওয়ার্ড দেন, অ্যারাউন্ড 180, 190, 200 এরকম করে যদি আপনারা লেখেন, আমার বিশ্বাস আপনাদের রাইটিং টাস্ক 1 এর লাইন গ্রাফের যে কোয়েশ্চেন গুলো সেগুলো খুব ক্লিয়ার হয়ে যাবে। আর লাইন গ্রাফ তো আপনারা মোটামুটি বুঝলেনই, যে লাইন গ্রাফ হচ্ছে একটা গ্রাফ যেখানে একদিকে সময় থাকে আর একদিকে থাকে কোনো ইনফরমেশন, এবং সেই লাইন গ্রাফটাকে আমাদের রাইটিং টাস্ক 1 এ ব্যাখ্যা করতে হয় কিভাবে। ইন্ট্রোডাকশনে আমরা কোয়েশ্চেন রিফ্রেশ করি বা প্যারাফ্রেজ করি, দেন আমরা একটা ওভারঅল স্টেটমেন্ট দিই যেটাতে অনেক দূর থেকে গ্রাফটার দিকে তাকাইলে যে মানে ওভারঅল যে জিনিসগুলো আমাদের চোখে পড়ে সেইটার ব্যাপারে আমরা আলোচনা করি। ফার্স্ট প্যারাগ্রাফ 1 এ আমরা ডেটা সেটকে দুই ভাগে ভাগ করে নিয়ে প্রথম অংশে আলোচনা করি। সেকেন্ড বডি প্যারাগ্রাফে আমরা ডেটা সেটকে দুই ভাগে ভাগ করে সেকেন্ড ভাগটা নিয়ে আলোচনা করি। এন্ড কেউ কখনো রাইটিং টাস্ক 1 এ, কোনো রাইটিং টাস্ক 1 এ কনক্লুশন দিবেন না। যদি আমাদের ডেটা সেটটা, মানে আমাদের যদি দুইটা গ্রাফ থাকতো, সেক্ষেত্রে আমরা বড়জোর একটা কম্পারিজন দিতে পারতাম। যেমন আমরা যে গ্রাফটা দেখলাম, মানে এই জিনিসগুলো আমরা নেক্সট ক্লাসে ডেফিনেটলি আলোচনা করব। জাস্ট বলে রাখি যে ধরেন এইখানে যদি আরেকটা গ্রাফ থাকতো, আমি একটু একে দেখানোর চেষ্টা করি। ড্র এর অপশন কোথায় গেল? আচ্ছা, ধরা যাক যদি এই দিক দিয়ে আরেকটা গ্রাফ থাকতো, যেটা ধরেন কোম্পানি বি এর কোয়ার্টারলি সেলস নিয়ে আলোচনা করতেছে এরকম, সেক্ষেত্রে আমরা আবার ডেটা সেটকে দুই ভাগে যদি ভাগ করতাম, প্রথম ডেটা সেটে মানে প্রথম ভাগে আমরা একটা কোম্পানি রাখতাম, সেকেন্ড ভাগে আমরা আরেকটা কোম্পানি রাখতাম। এইভাবে করে আমাদের যেভাবেই হোক ডেটা সেটকে দুই ভাগে ভাগ করে নিয়ে লিখতে হবে। এই হচ্ছে খুব শর্টে আমি পুরো জিনিসটা রিক্যাপ করলাম। এখন আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে একটু বলবেন। আর হোয়াটসঅ্যাপে কে যেন কি একজন লিখেছেন, আমি একটু দেখি। ভাই আমি এখানে আহ, লিখতে পারছিলাম না, এজন্য ওখানে দিয়েছি। এতক্ষণ কানেক্ট আচ্ছা হচ্ছিল আচ্ছা না। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোনো অসুবিধা নাই। আপনি তো আবার এই বাংলা পরে চ্যাট বক্সেও লিখেছেন, রাইট?
চ্যাট বক্সে লেখা হ্যাঁ যাচ্ছে আয়শা না আপু, দেখছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আপনার লেখাটা এখানে নিয়ে আসলাম। In the ওকে। rest of period from 2021 to 2023 depicts that there was an influential growth in sales, especially in between 2021 and 2022. The second quarter of 2021, it was parade that the sales reduced $17.5 million. On the other hand, the quarterly year mentioned in 2022, there was a highly increased of number at $30 million. আচ্ছা, আপনি যা লিখেছেন মোটামুটি ঠিক আছে, বাট আপনাদের দুইজনের জন্যই সাজেশন হচ্ছে আপনারা একটু আপনাদের গ্রামারে ফোকাস করেন। গ্রামারটা যত নির্ভুল রাখতে পারবেন আপনাদের রাইটিং এর কোয়ালিটি তত ভালো হবে। মানে অ্যাটলিস্ট কোয়ালিটি ভালো না হইলেও মিনিমাম গ্রামাটিক্যাল মিস্টেক ইজ আ মাস্ট ইন আইএলস, যদি আপনারা 6.5 এর উপরে পেতে চান। আর ওকে যদি ভাইয়া, গ্রামাটিক্যাল থ্যাংক ইউ। মিস্টেক থাকে, যত গ্রামাটিক্যাল মিস্টেক থাকবে আপনার স্কোর তত কমবে। আপনাদের অ্যানালাইসিস তো ডেফিনেটলি ভালো করতে হবে, যেহেতু রাইটিং টাস্ক 1 ইজ অল অ্যাবাউট অ্যানালাইজিং দ্য গ্রাফ, বাট এট দ্য সেম টাইম ফোকাসিং এন্ড পুটিং এমফাসিস অন ইওর গ্রামার ইজ অলসো নেসেসারি। আরেকজন কে যেন কিছু বলছিলেন, রমিজউদ্দিন স্যার বোধহয় কিছু বলছিলেন স্যার। যে হোমওয়ার্ক দিছেন না স্যার, জি জি, আমি হোমওয়ার্ক হোমওয়ার্কটা ব্যাখ্যা করে দিচ্ছি। কি একটু হোয়াটসঅ্যাপে আমাকে দিন, কারণ আমি তো দেখতে পারতেছি না যার কারণে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আপনাদের গ্রুপেই খুব সুন্দর করে হোমওয়ার্ক, আপনাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে সেখানে খুব সুন্দর আচ্ছা আচ্ছা করে গ্রাফ দুটো হোমওয়ার্ক দিব, গ্রাফ দুটো এবং আচ্ছা সেগুলোর কোয়েশ্চেনটাও আমি খুব সুন্দর করে আপনাদেরকে লিখে দিব। ওকে, আপনাদের আর দিলে কার কোনো যদি কোয়েশ্চেন থাকে একটু আমাকে বলেন, যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আজকের সেশনটা মনে হয় আমরা শেষ করি। এবং আমাকে একটু ক্লিয়ারলি আপনারা বলেন যে আপনারা বুঝতে পেরেছেন কিনা আজকের ক্লাসটা। মানে আমি এই চেষ্টা করছি আমার বেস্ট বোঝানোর, বাট আমার যদি কোনো ল্যাকিংস থাকে সেটা একটু বলে দিবেন। সবাই বুঝতে পেরেছেন যা যতটুকু বোঝানোর চেষ্টা করেছি? ভাইয়া গ্রাফ। কোয়েশ্চেনটা একটু দেখালে ভালো হতো, বাসায় ভালোভাবে লেখার ট্রাই করবো আর কি। আরেকবার রিপিট করেন, আমি বুঝি নাই। ভাইয়া কোয়েশ্চেনটা দেখা গেলে ভালো হতো, মানে বাসায় ভালোভাবে লিখে ট্রাই করবো। হোমওয়ার্ক আপনি কি হোমওয়ার্কের কথা বলছেন? সরি, আজকে যেই লাইন গ্রাফটা লিখেছি সেটার কথা বলছি। আচ্ছা, সেটার কোয়েশ্চেনটা, হ্যাঁ এই যে এই হচ্ছে কোয়েশ্চেন। আপনাদের কি সবার কাছে কেমব্রিজ আইএলটিএস এর বই আছে? জি। সবার কাছে আছে? আয়েশা আপু আছে? জি ভাই আছে। রবিজুদ্দিন স্যার আছে আপনার কাছে? বুঝি নাই কি কিছু কি আছে স্যার? কেমব্রিজ আইএলটিএস এর বই। হ্যাঁ আমি অলরেডি কিনছি, আমি 9 to 19 কিনছি আমি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, গুড এনাফ। ওইখানে আপনারা অনেক অনেক স্যাম্পল কোয়েশ্চেন পাবেন। ওকে ওই ওকে স্যাম্পল কোয়েশ্চেন গুলো আপনারা আপনাদের মতো করে সলভ করে যদি আমাকে হোয়াটসঅ্যাপে পাঠান, কোয়েশ্চেনটার ছবি তুলে যদি আমাকে হোয়াটসঅ্যাপে পাঠান, আমি চেষ্টা করব আপনাদেরকে সাজেশন দিয়ে দেওয়ার। আপনারা যারা আছেন তারা তো শুনতেই পাচ্ছেন, যারা নাই তাদেরকে আচ্ছা ওটা আচ্ছা জানা দিতে হবে। ওখানে অনেক অনেক স্যাম্পল কোয়েশ্চেন আছে, ওই স্যাম্পল কোয়েশ্চেন গুলো সলভ করলে আপনারা দেখবেন যে আপনাদের আর কনফিউশন থাকবে না। ধরেন আমি একটা ক্লাসে বড়জোর 1টা থেকে 2টা লাইন গ্রাফ, মানে এই লাইন গ্রাফের উপরে কিন্তু একটাই ক্লাস হবে। এই লাইন গ্রাফের পরের সেশনে হয়তো আমি আরেকটা ডাবল গ্রাফ গুলো কিভাবে আসে সেটা নিয়ে হয়তো আলোচনা করতে পারি। কিন্তু এই জিনিসগুলো আমি যতটুকু শেখাবো সেটা আমার তরফ থেকে এইটুকুই, বাকিটা আপনাদের প্র্যাকটিস। এবং আপনারা প্র্যাকটিস করে আমাকে যতবার পাঠাবেন, আমি কথা দিচ্ছি আল্লাহ বাঁচায় রাখলে, আল্লাহ সুস্থ রাখলে আমি ততবারই আপনাদেরকে ফিডব্যাক দিয়ে দিব। এটা হচ্ছে নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে, গত ক্লাসে আমি আপনাদের বলেছিলাম আপনারা স্পিকিং পার্টনার খুঁজে নেবেন। আপনারা কি কেউ এটা করেছেন? না ভাইয়া করিনি। এইটা করা আপনাদের জন্য ফরজ, কারণ আইএলটিএস এ স্পিকিং পার্টনার ছাড়া আপনি কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করার তো কোনো উপায় নাই। এমন যদি হয়তো চ্যাট জিপিটির মতো একটা রোবট কথা বলতে সারাক্ষণ আমাদের সাথে, এরকম করলে হয়তো খুব ভালো হইতো, কিন্তু সেটা সম্ভব না। আর একান্তই যদি স্পিকিং পার্টনার না পান, কোনো একটা কোয়েশ্চেন, মানে আপনাদের যেহেতু আইএলটিএস কেমব্রিজের বই আছে, ওই বইয়ে আপনারা অনেক কোয়েশ্চেন পাবেন। ওই কোয়েশ্চেন গুলোর আনসার নিজে নিজে ভয়েস রেকর্ড করবেন, করে নিজে নিজে শুনবেন। শুনে শুনে আহ, দেখবেন যে কোন জায়গাগুলো ভুল হচ্ছে, কোন জায়গাগুলো প্রোনাউন্সিয়েশনটা আরেকটু ভালো করা যায়। আর কোন জায়গায় আপনার যখন রাইটিং দেখছেন, আপনারা কোন একটা কিছু লেখার পরে নিজেই গ্রামার চেক করবেন।
গ্রামার চেক করে দেখবেন যে কোন জায়গায় এই ভোকাবুলারি থেকে আরেকটা ভোকাবুলারি ইউজ করা বেটার। এরকম করে করে আপনারা হচ্ছে নিজেদেরকে ডেভেলপ করবেন। আর আমি খুব শীঘ্রই আপনাদেরকে একটা ভোকাবুলারি লিস্ট দিয়ে দিব, যে ভোকাবুলারি লিস্ট শুধু আপনারা যে মুখস্থ করবেন তাই না, ওগুলো কিভাবে অ্যাপ্লাই করতে হয় উইথ মিনিংটা বুঝে, এই জিনিসগুলোর ব্যাপারে আপনারা কাজ করবেন। তো আমার মনে হয় যে আমার আমার তরফ থেকে এই পর্যন্তই। আপনাদের যদি আর কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ একটু বলবেন। ভাইয়া স্লাইড গুলা দিলে ভালো হবে, মানে এগুলো তো অনেকগুলো আমরা পাইনি কোনো, মানে একটা পাইছি হোয়াটসঅ্যাপ গ্রুপে আর কি। আগামীকাল দিয়ে দেওয়া হবে আর কি, আগামীকাল হচ্ছে গ্রুপে যেটা আছে গ্রুপে দিয়ে দেওয়া হবে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, ওকে, দ্যাটস ইট। আমার মনে হয় আমরা শেষ করতে পারি, আর কারো যদি কোনো কোয়েশ্চেন বা কনফিউশন না থাকে। থ্যাংক ইউ। ভাইয়া হোমওয়ার্কটা দেখতাম। হ্যাঁ, হোমওয়ার্কটা আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি আপু, হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি। ওকে, ওকে। ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।